হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং লাইট। সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং লাইটে স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি দশম শ্রেণীর বিষয় ভূগোল এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব। তাই যেটা তোমাদের নভেম্বর মাসে, এটা হচ্ছে শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তোমাদের পূর্ণমান 50 মার্কের। তো তোমরা খাতাটা সুন্দরভাবে এখনই তৈরি করে রাখবে, তোমাদের যে কোনো সময় বা যে কোনো দিন স্কুলে গিয়ে এটা জমা করতে হবে। তো চলো, প্রথম যে প্রশ্নটা বলা আছে দেখো, একের বলা আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ হল ক প্লাবনভূমি, খ এস্কার, গ গিরিখাত, ঘ স্বাভাবিক বাঁধ। এটা সঠিক উত্তর হবে অপশান গ গিরিখাত। তারপরে দেখো একের দুই, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্টি সংকীর্ণ ভাগগুলি হল অপশন ক ফিয়র্ড, অপশন গ বার্গমুন্ড, অপশন গ কোরি, অপশন ঘ এরিটি। এটা সঠিক উত্তর হবে অপশন খ বার্গমুন্ড। তারপরে দেখো একের তিন, ঠিক জোড়াটি নির্বাচন করো। অপশন ক লাদাখ অঙ্গরাজ্য, অপশন খ পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশন গ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য, অপশন ঘ কেন্দ্রশাসিত, অপশন ঘ হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল। তো এটা সঠিক উত্তর হবে অপশন খ পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। তারপর দেখো একের চার, ঠিক জোড়াটি নির্বাচন করো। অপশন ক শৃঙ্খলিত শৈলশিরা নদীর সঞ্চয় কাজ, অপশন খ এরিটি হিমবাহের সঞ্চয় কাজ, অপশন গ অপসারণ শর্ত বায়ুর সঞ্চয় কাজ, অপশন ঘ বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ। এটা সঠিক উত্তর হবে অপশন ঘ বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কাজ। একের পাঁচ, ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের উদ্ভিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল অপশন ক নির্দিষ্ট ঋতুতে এদের পাতা ঝরে যায়, পাতায় মোমের প্রলেপ থাকে, গ উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে, অপশন ঘ এদের শ্বাসমূল থাকে। এটা সঠিক উত্তর হবে অপশন গ উদ্ভিদের ডালপালা একসাথে যুক্ত হয়ে চাঁদোয়া সৃষ্টি করে। তারপর দেখো একের ছয়, অতি বিরল ঘন জনঘনত্বযুক্ত একটি রাজ্য হল পশ্চিমবঙ্গ, গোয়া, উত্তরপ্রদেশ, সিকিম। এটা উত্তর হবে সিকিম। তারপর দেখো একের সাত, আরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ হল অপশন ক গিরিখাত, অপশন খ রসমতনে, অপশন গ বালিয়াড়ি, অপশন ঘ গৌর। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন গ বালিয়াড়ি। তারপর দেখো একের আট, ঠিক জোড়াটি নির্বাচন করো। অপশন ক উত্তর পশ্চিম ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত নীলগিরি, দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী নর্মদা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগনি, উত্তর পূর্ব ভারতের কৃষ্ণ মৃত্তিকা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ মেহগনি। এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো একের নয়, কি বলা আছে, ভারতের রুড় বলা হয় অপশন ক জামশেদপুরকে, অপশন গ খ দুর্গাপুরকে, অপশন গ ভিলাইকে, অপশন ঘ বোকারোকে। তো এটা হচ্ছে সঠিক উত্তর অপশন খ দুর্গাপুরকে। তারপরে আমরা করব শূন্যস্থান পূরণ আর কি। দুইয়ের এক, বায়ু ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তো হচ্ছে বহন, অর্থাৎ বায়ুর বহন প্রক্রিয়ায় বালি ও পলিকণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। তারপর দেখো দুইয়ের, ড্যাশ উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বত শ্রেণীর দ্বারা বেষ্টিত। এটা হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর। তারপর দেখো একের তিন, মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। তো এটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। একের তিন সত্য মিথ্যা। এক তিনের এক বলা আছে নদী খাতে
অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্টি গর্তগুলি হলো মন্থকূপ, এটা ঠিক অর্থাৎ সত্য। তারপরে 2-3, ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা ভুল। 3-3, শুষ্ক ও উষ্ণ আবহাওয়া চা চাষের পক্ষে আদর্শ, এটা হচ্ছে ভুল। তারপরে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ মেলাতে হবে। তো এটা দেখো, স্তম্ভ কয়ের 4-1 মিল হচ্ছে ক্ষয়ের সঙ্গে, বিশুদ্ধ কাঁচামাল হচ্ছে তুলো। 4-2 ক্রান্তীয় ঘূর্ণবাত, এটা হচ্ছে গ, ইয়াসের সঙ্গে মিল হবে। আর 4-3 পেরু স্রোত, এটা হচ্ছে আটাকামা মরুভূমি। তারপরে দেখো 5-এর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। কি বলা আছে? 5-1, পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশ সৃষ্টি হয়? পলল ব্যজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়? উত্তরটা দেখো, পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে যায় বলে নদীর গতিবেগ এবং বহন ক্ষমতা উভয় হ্রাস পায়। এর ফলে নদীবাহিনী নুড়ি, পাথর, কাঁকর, বালি, পলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হতে থাকে। একেই পলল শঙ্কু বলা হয়ে থাকে। পরবর্তী সময়ে পলল শঙ্কুর উপর দিয়ে বিভিন্ন খাতে প্রবাহিত হলে তা অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পড়ে। হাত পাখার মতো দেখতে প্রায় গোলাকার পলল ব্যজনী তৈরি হয়। সুতরাং বলা যেতে পারে পর্বতের পাদদেশে নদীর গতিবেগের হঠাৎ হ্রাসের ফলে পলল ব্যজনী পর্বতের পাদদেশে সৃষ্টি হয়। 5-2, পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? উত্তর হবে, পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে না ওঠার কারণ আর কি। তো এটা উত্তর হচ্ছে, পয়েন্ট করে দিয়ে নেবে তোমরা। নদীগুলির দৈর্ঘ্য ছোট, তাই বালি কম থাকে জলে। নদীগুলিতে জলের স্রোত অত্যন্ত বেশি হওয়ায় মোহনায় পলি সঞ্চিত হতে পারে না। যেটা পলি হবে তোমরা পলি করে নেবে। নদীগুলির দৈর্ঘ্য ছোট, তাই পলি কম থাকে জলে। তারপরে 2 নম্বর, এটা নদীগুলিতে জলের স্রোত অত্যন্ত বেশি হওয়ায় মোহনায় পলি সঞ্চিত হতে পারে না। 3, নদীর উপনদীর সংখ্যা কম থাকার পরই বেশি থাকে না। তারপরে মোহনার অংশে ভূমির ঢাল বেশি থাকায় পলি সঞ্চিত হতে পারে না, এটা পলি করবে। সর্বোপরি আরব সাগর ও খাম্বাত উপসাগর বেশ গভীর, তাই পলি সঞ্চয়ন এর ক্ষেত্রে প্রতিকূল। তারপরে দেখো 5-3, অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। উত্তর দেখো, ভূপৃষ্ঠের যে উচ্চতার উপরে সারা বছর বরফ জমে থাকে, অর্থাৎ জল তরল অবস্থায় থাকে, উচ্চতার সেই সীমারেখাটিকে বলা হয় হিমরেখা। অক্ষাংশ ভেদে হিমরেখার উচ্চতা ভিন্ন হয়, এর কারণগুলি হলো উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশের উষ্ণতা বেশি, সেই কারণে হিমরেখার উচ্চতা অক্ষাংশ বেশি। যেমন মেরু অঞ্চলে হিমরেখার অবস্থান সমুদ্রপৃষ্ঠ, নাতিশীতোষ্ণ অঞ্চলে 2000 থেকে 2500 মিটার, ক্রান্তীয় নিরক্ষীয় অঞ্চলে যথাক্রমে 4000 থেকে 4500 মিটার এবং 5000 to 5500 মিটারের উপরে থাকে। তারপর দেখো, ভারতের জল বিভাজিকা উন্নয়নের 2টি উদ্দেশ্য লেখো। তো দেখো, যে পাহাড় বা উচ্চভূমির কাছাকাছি অবস্থিত 2টি নদীকে আলাদা করে সেই উচ্চভূমি বা পাহাড়ি অঞ্চলকে জল বিভাজিকা বলে। এর উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে কোন নদী আবহবিকা অঞ্চলে বাস্তুতন্ত্র, পরিবেশের উপাদান এবং সম্পদ অস্থায়ী উন্নয়ন করা সম্ভব।
প্রধান নদীর উপনদীগুলিতে জলের যোগান মূলত জল বিভাজিকা অঞ্চল থেকে আসে। সময়ের সাথে সাথে নদীগুলি জল বিভাজিকাকে ক্রমশ ক্ষয় করে তার উচ্চতা প্রশস্ত উভয় করতে থাকে। জল বিভাজিকা অঞ্চল যতই বৃহৎ ও উঁচু হয়, সংশ্লিষ্ট নদীগুলি ততই জনবহুল ও স্রোতহীন হয়। তারপরে 6.1 ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতির রেখা বরাবর চাষের মাধ্যমে গ্রাবরেখার কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। উত্তরটা দেখো, যে সকল ঢালু অঞ্চলে মাটির ক্ষয় বেশি সেখানে ঢালের আড়াআড়ির দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয় রোধকারী শস্য যেমন সিম, ডাল, সোয়াবিন চাষ করা হয়। এতে মাটির ক্ষয় রোধ হয় এবং মাটির জলধারণ ক্ষমতাও বাড়ে। একই রকমভাবে পাহাড় ও পর্বতের ঢালু অংশে ধাপ কেটে একটি সমতল ভূমি তৈরি করে চাষের জমি তৈরি করা হয়। এতে মৃত্তিকা ক্ষয় ভীষণভাবে কমে যায়। আবার সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিয়ে জলের গতিকে বাধা দিয়ে আটকে দিলে একদিকে যেমন মৃত্তিকা ক্ষয় রোধ হয়, অন্যদিকে ওই জল মাটিতে শোষিত হয় এবং গাছ তার প্রয়োজন মতো জল পায়। তারপরে দেখো 6.2 নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য নিরূপণ করো। একটা হচ্ছে সৃষ্টির প্রক্রিয়া অনুযায়ী, আর একটা হচ্ছে উপত্যকার আকার, আর একটা হচ্ছে অবস্থান। তো তোমরা এইভাবে ছক তৈরি করে নেবে, লিখে নেবে পার্থক্যের বিষয় নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকা। সৃষ্টির প্রক্রিয়া, তো নদী উপত্যকা কিভাবে সৃষ্টি হয়? শুষ্ক, অর্ধশুষ্ক কিংবা অর্ধ আর্দ্র পার্বত্য অঞ্চলে নদীর প্রবাল নির্ণয় এবং পার্শ্বক্ষয়ের দরুন নদী উপত্যকার সৃষ্টি হয়। আর হিমবাহর ক্ষেত্রে পার্বত্য অঞ্চলে উপত্যকা বড় বড় হিমবাহ প্রবাহিত হলে শিলাখণ্ডের সাথে অবঘর্ষ নেই হিমবাহ উপত্যকার সৃষ্টি হয়। তারপরে 2 নম্বর উপত্যকার আকার। তো নদী উপত্যকা শুষ্ক পার্বত্য অঞ্চলে এবং শুষ্ক পার্বত্য অঞ্চলে আই এবং আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতির হয়। হিমবাহ উপত্যকা সাধারণত ইউ আকৃতির হয়। অবস্থান, শুষ্ক মরু অঞ্চল এবং তুষারাবৃত অঞ্চল ছাড়া নদী উপত্যকা ভূপৃষ্ঠের প্রায় সর্বত্রই দেখা যায়। হিমবাহ উপত্যকা শুধুমাত্র উচ্চ পার্বত্য অঞ্চল ও শীতল মেরু অঞ্চলে দেখা যায়। তারপরে 6.3 বলা আছে হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। এর উত্তরগুলো দেখে নাও। হিমালয় পর্বতমালা ভারতীয় জলবায়ুকে বেশ কিছু দিক থেকে নিয়ন্ত্রণ করে। যেমন হিমালয় পর্বত অবস্থানের কারণে শীতকালে মধ্য এশিয়ার অতি শীতল বায়ু ভারতে প্রবেশ করতে পারে না, ফলে শীতকালে ভারত অধিক শৈত্যের হাত থেকে রক্ষা পায়। অধিক উচ্চতার কারণেই উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও হিমালয়ের জলবায়ু হয়েছে শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। কোনো কোনো অংশের জলবায়ু অত্যন্ত শীতল তুন্দ্রা প্রকৃতির। হিমালয়ের দক্ষিণ ঢালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষেপ পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটায়। মৌসুমি বায়ুর উৎপত্তিতেও পরোক্ষভাবে হিমালয়ের প্রভাব রয়েছে। তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 7.1 হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাব রেখার সচিত্র বর্ণনা দাও। উত্তর, হিমবাহ ক্ষয় কাজের ফলে পদার্থ সৃষ্টি করে, সেগুলি পর্বত ও পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। হিমবাহ নিজে এবং জলধারার
সাথে মিলিতভাবে কাজ করে পদার্থের সঞ্চয় ঘটায়। হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি ভূমিরূপ। প্রথমে গ্রাবরেখা। হিমবাহ ক্ষয়জাত পদার্থগুলিকে হিমবাহের সাথে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত। এরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। অবস্থানের ভিত্তিতে গ্রাবরেখা বিভিন্ন প্রকার, যেমন পার্শ্ব গ্রাবরেখা। হিমবাহ পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পার্শ্বে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি গ্রাবরেখা হল পার্শ্ব গ্রাবরেখা। তারপরে মধ্য গ্রাবরেখা। দুটি হিমবাহ পাশাপাশি প্রবাহিত হলে মিলন অঞ্চলে সঞ্চিত হয়ে তৈরি হয় মধ্য গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখা। হিমবাহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি হয় প্রান্ত গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখা। হিমবাহের তলদেশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্টি গ্রাবরেখা হল ভূমি গ্রাবরেখা। অবিন্যস্ত গ্রাবরেখা। হিমবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাবরেখা হল অবিন্যস্ত গ্রাবরেখা। বলয়ধর্মী গ্রাবরেখা। বলয় আকারে সঞ্চিত গ্রাবরেখা হল বলয়ধর্মী গ্রাবরেখা। ত্বরায়িত গ্রাবরেখা। সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে ত্বরায়িত গ্রাবরেখা বলে। এইভাবে তোমরা ছবিটা এঁকে নেবে। তারপরে দেখো 7-2। ভারতের কোন অঞ্চলের অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও। ভারতের কর্ণাটকের চিকমাগালুরে অধিকাংশ কফি উৎপাদন করা হয়। চিকমাগালুর ভারতের কফি উৎপাদক কেন্দ্র। কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ হল জলবায়ু। প্রথমে জলবায়ুর মধ্যে পড়ছে উষ্ণতা। উষ্ণ ক্রান্তীয় জলবায়ু কফি চাষের অনুকূল। গড়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কফি চাষের পক্ষে উপযোগী। উচ্চভূমিতে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেও কফি চাষ হয়। বৃষ্টিপাত। বার্ষিক 100 থেকে 200 সেমি বা তার বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে উন্নত মানের কফি চাষ হয়। আর্দ্রতা ও সূর্যকিরণ। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে কফি গাছ দ্রুত বৃদ্ধি পায়। উষ্ণ ও আর্দ্র ঋতু কফি গাছ বৃদ্ধির সহায়ক। শুষ্ক শীতল ঋতুতে কফি ফল পরিপক্ক হয়। ফল পাকার সময় প্রচুর সূর্যকিরণ দরকার হয়। মৃত্তিকা। ভারতের লাল দোআঁশ মাটি ও লাভাসৃষ্ট উর্বর মাটিতে কফি চাষ হয়। মৃদু অম্লধর্মী পটাশ ও হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা কফি চাষের পক্ষে অত্যন্ত উপযোগী। ভূপ্রকৃতি। উঁচু পাহাড়ে ও ঢালু জমিতে কফি চাষ হয়। সাধারণত 500 থেকে 1500 মিটার উচ্চতায় কফি গাছ ভালো জন্মায়। ছায়াদানকারী বৃক্ষ। তীব্র সূর্যালোক, প্রবল বাতাস, তুহিন প্রভৃতির হাত থেকে কফি গাছকে বাঁচানোর জন্য বাগিচায় অন্যান্য বড় বড় গাছ লাগানো হয়। অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক। বাগিচা রক্ষণাবেক্ষণ, গাছের পরিচর্যা, ফল সংগ্রহ ও শুকনো বীজ চূর্ণ করা প্রভৃতি কাজে প্রচুর দক্ষ ও পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন হয়। মূলধন। কফি চাষের প্রাথমিক অবস্থায় কফি উৎপাদন হয় না, অথচ বাগান পরিচর্যা, শ্রমিকদের মজুরি প্রভৃতির জন্য প্রচুর মূলধন প্রয়োজন হয়। পরিবহন। কফি একটি বাণিজ্যিক ফসল, তাই কফি রপ্তানির জন্য সুলভ ও দ্রুত পরিবহন মাধ্যম থাকা প্রয়োজন। তারপরে 7-3। ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলি উল্লেখ করো। ভারতের প্রায় 31% মানুষ শহরে বাস করলেও এদেশের শহর ও নগরগুলি বিভিন্ন সমস্যার সম্মুখীন, যেমন অপরিকল্পিত নগরায়ন। শহরগুলি যেমন অপরিকল্পিতভাবে বিস্তৃত হয়েছে, তেমনি জনসংখ্যা বেড়েছে অপরিকল্পিতভাবে। এটি নগরায়ন এর মূল সমস্যা। অতিরিক্ত জনসংখ্যা শহরের অর্থনীতিকে দুর্বল করেছে এবং শহরে পরিবেশ নষ্ট হয়েছে। শহরে ক্রমশ বাড়তে থাকার
শহর ক্রমশ বাড়তে থাকার কারণে শহরতলীয় কৃষিজমি ধ্বংস হয়েছে। মানুষের শহরমুখী প্রবণতা। ভারতীয় গ্রামের অর্থনীতির ভিত দুর্বল বলেই ভালো কাজের সুযোগের আশায় গ্রাম থেকে মানুষ ছোট ছোট শহর, ছোট ছোট থেকে বড় শহরে বেকারত্বের সৃষ্টি হয়েছে। বসতির সমস্যা। অধিক জনসংখ্যার কারণেই শহরে বসবাসের সমস্যা খুব বেশি। স্বল্প পরিসর বাড়ি বা ছোট ছোট ঘরে ঠাসাঠাসিভাবে অনেক মানুষকে একসাথে থাকতে হয়। বস্তির সমস্যা। বড় শহরগুলি বস্তির সমস্যা গভীর। দেখা গেছে বড় শহরগুলির প্রায় 25 থেকে 30% মানুষ বস্তিবাসী। স্বল্প পরিসর থাকার জায়গা, অস্বাস্থ্যকর পরিবেশ, পানীয় জলের সমস্যা, পয়ঃপ্রণালী সমস্যা, বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বস্তিগুলোর নিত্যদিনের সমস্যা। পরিবহন। শহরগুলি আয়তনের তুলনায় রাস্তার দৈর্ঘ্য অনেক কম, ফুটপাতের অভাব, সংকীর্ণ রাস্তার কারণে যানবাহনের গতি অনেক ধীর। স্বাস্থ্য। বস্তি অঞ্চলগুলির পরিবেশ একেবারে স্বাস্থ্যকর নয়। অন্যদিকে কলকারখানা ও অতিরিক্ত যানবাহনের কারণে শহরে দূষণের মাত্রা অনেক বেশি। ফলে শহরবাসীর, বিশেষ করে বাচ্চাদের শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি হয়। শিক্ষা। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা সম্ভব নয়। বিদ্যুৎ। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে শহরে প্রায় বিদ্যুতের ঘাটতি দেখা যায়। নিকাশি সমস্যা। ভারতে এমন কোনো শহর খুঁজে পাওয়া যাবে না যেখানে জল নিকাশির সমস্যা নেই। অপরিকল্পিতভাবে শহরে গড়ে ওঠা এর মূল কারণ। বর্ষাকালে নিকাশি সমস্যা আরও প্রকট হয়। বর্ষাকালে জলে রোগের প্রাদুর্ভাব বাড়ে। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিবে। আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে।